হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ হিমান্ত সেনপাই। আজ আমরা দেখব ওয়ান পিসের এপিসোড 67 এবং এপিসোড 68। লেটস বিগিন। গত এপিসোডে আমরা দেখেছিলাম মিস্টার ফাইভ এবং মিস ভ্যালেন্টাইনকে হারানোর পর লুফি আর জরোর মধ্যে এক অদ্ভুত কারণে ফাইট শুরু হতে যাচ্ছিল। লুফি আর জরো একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে আর বলছে আমাদের ফাইটের মধ্যে কেউ আসবে না। তো যাই হোক, লুফি রাগে গজরাতে গজরাতে জরোর দিকে তেড়ে যায় আর বলতে থাকে, জরো আজ আমি তোকে মেরেই ফেলবো। অন্যদিকে জরোও তার তলোয়ার বের করে বলে, লুফি আজ তোরই শেষ দিন। দুজনেই একে অপরের দিকে ভয়ঙ্করভাবে তেড়ে আসে, কিন্তু এরপর যা হলো তা দেখে ভিভি ভয় পেয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে নামি এসে দুজনের মাথায় দেয় একঘা বসিয়ে আর দুজনেই মাটিতে পড়ে যায়। নামি রেগে গিয়ে বলে, তোদেরকে কতবার বোঝাতে হবে যে এই সব ফালতু কাজ করবি না। এরপর নামি ভিভিকে দেখে বলে, ভালোই হলো যে তুমি সুরক্ষিত আছো। ভিভি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কোন বিষয়ে কথা বলছো? নামি তখন বলে যে সে একটি কন্ট্রাক্ট করেছে, যার কারণে ভিভিকে সুরক্ষিতভাবে তার রাজ্যে পৌঁছে দিলে সে 1 বিলিয়ন বেরি পাবে। এই কথা শুনে লুফি আর জরো আবার নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু করে দেয় আর নামি আবার তাদের মাথায় মেরে বসিয়ে দেয় আর বলে, যদি আরেকবারও তোরা নিজেদের মধ্যে লড়াই করেছিস তাহলে আমি তোদেরকে মেরেই ফেলবো। এটা দেখে ভিভি রীতিমতো ভয় পেয়ে যায়। অনেকক্ষণ পর লুফি হাসতে হাসতে বলে, জোরো তোর তো আমাকে আগেই বলা উচিত ছিল। জোরো রেগে গিয়ে উত্তর দেয়, আমি তোকে তখন থেকেই বলার চেষ্টা করছিলাম, কিন্তু তুই তো শোনার জন্য প্রস্তুতি ছিলি না। নামি ধমক দিয়ে বলে, তোরা দুজনেই চুপ কর, আমাকে কাজের কথা বলতে দে। নামি তখন ভিভিকে তার 1 বিলিয়ন বেরির কথা মনে করিয়ে দেয়। ভিভি তখন দুঃখের সাথে বলে, আমার জীবন বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমি তোমাদের 1 বিলিয়ন বেরি দিতে পারবো না। নামি অবাক হয়ে বলে, তুমি তো একজন রাজকুমারী, তোমার জন্য এটা কোনো বড় ব্যাপার হওয়ার কথা না। ভিভি তখন বলতে শুরু করে, তুমি জানো না আলাবেস্টা কিংডমের এখন কি অবস্থা। ভিভি জানায় যে তার রাজ্য আলাবেস্টা একসময় খুব শান্তিপূর্ণ ছিল, কিন্তু কয়েক বছর আগে হঠাৎ করেই রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। কেউ জানতো না এই লড়াইয়ের কারণ কি, কিন্তু সবাই একে অপরের সাথে লড়তে শুরু করে এবং ধীরে ধীরে পুরো রাজ্যটা ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে। ভিভি বলে, যখন আমি জানতে পারলাম যে এই লড়াইয়ের পেছনে বারোক ওয়ার্কস নামে একটি সংস্থার হাত আছে, তখন আমি আর আমার ছোটবেলার বন্ধু ইগারাম ঠিক করি যে আমরা বারোক ওয়ার্কসের ভেতরে এজেন্ট হিসাবে যোগ দেব এবং তাদের বসের আসল পরিচয় খুঁজে বের করব। লুফি বলে ওঠে, ও ওই যে আঙ্কেলটা যে দেখতে একদম তোমার শহরের মেয়ারের মতো, সে তোমার ছোটবেলার বন্ধু? ভিভি উত্তরে বলে, হ্যাঁ। জোরো বলে, তুমি তো সত্যিই একজন সাহসী রাজকুমারী। ভিভি জানায় যে বারোক ওয়ার্কসের একটাই উদ্দেশ্য, আলাবেস্টা কিংডমের উপর রাজত্ব করা। নামি তখন জিজ্ঞেস করে, এই সংগঠনের বসকে? ভিভি ভয় পেয়ে যায় আর বলে, আমি তার আসল পরিচয় তোমাদের বলতে পারবো না। যেই তার আসল পরিচয় জানতে পারে সে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। আমি তোমাদের জীবন বিপদে ফেলতে চাই না। ভিভি বলতে থাকে, যদি আমি তোমাদের তার নাম বলে দিই তাহলে ক্রোকোডাইল তোমাদের সবাইকে মেরে ফেলবে। আর ঠিক তখনই লুফি বলে ওঠে, ও তাহলে ওর নাম ক্রোকোডাইল। সবাই চমকে যায়, কারণ ভিভি ভুল করে নামটা বলেই ফেলেছে। ভিভি বলে, ও গড, আমি এটা কি করে ফেললাম? আর তাদের দুর্ভাগ্য, ওপরে বসে থাকা আনলাকিজ অর্থাৎ মিস্টার 13 আর মিস ফ্রাইডে, যারা বারোক ওয়ার্কসের জন্য খবর আদান প্রদান করে, তারা সব কথা শুনে ফেলে এবং ক্রোকোডাইলকে খবর দেওয়ার জন্য উড়ে যায়। শুধু তাই নয়, মিস্টার 13 যাওয়ার আগে লুফি, জরো আর নামির ছবিও এঁকে ফেলে। নামি রেগে গিয়ে বলে, এখন ক্রোকোডাইল আমাদের নাম আর চেহারা দুটোই জেনে যাবে। লুফি তখন বলে, আরে বাহ, এবার তো আসল মজা আসবে, আমরা ক্রোকোডাইলের সাথে দেখা করতে পারবো। নামি ভয়ে প্রায় কাঁদতে কাঁদতে বলে, এটা কোনো মজার কথা না, আমরা কত বড় বিপদে পড়েছি তুমি জানো না। ঠিক সেই সময় মিস্টার 8 অর্থাৎ ইগারাম ভিভির মতো পোশাক পরে সেখানে আসে। সে একটা প্ল্যান বানায়। সে বলে, আমি রাজকুমারীর পোশাক পরে অন্য একটি জাহাজে করে অ্যালাবাস্টারের দিকে যাব। ক্রোকোডাইলের লোকেরা আমাকেই ভিভি ভেবে আমার পিছু নেবে, আর সেই সুযোগে তোমরা আসল ভিভিকে নিয়ে অন্য রাস্তা দিয়ে নিরাপদে অ্যালাবাস্টে পৌঁছে যাবে। ভিভি বলে, এই কাজে অনেক ঝুঁকি আছে, তোমার পিছনে হাজার হাজার লোক পড়ে যাবে। নামি তখন বলে, 1 মিনিট, আমরা কখন বললাম যে আমরা তোমাদের রাজকুমারীকে অ্যালাবাস্টা পৌঁছে দেব? আমাদের উপর এমনিতেই অনেক বিপদ। লুফি তখন ইগারামকে জিজ্ঞেস করে, আচ্ছা এই ক্রোকোডাইল কি সত্যিই খুব শক্তিশালী? ইগারাম উত্তর দেয়, লুফি তুমি জানো না ওকে, ক্রোকোডাইল হলো 7 ওয়ার্ল্ডলর্ডস অফ দ্য সিদের মধ্যে একজন। সে এতটাই শক্তিশালী যে সরকারও
তাকে সমীহ করে চলে। ওয়ারলর্ড হওয়ার আগে তার মাথায় বাউন্টি ছিল 80 মিলিয়ন বেরি। নামি চিৎকার করে বলে, এটা তো আর্লংয়ের থেকে 4 গুণ বেশি। ইগারাম তখন লুফির কাছে অনুরোধ করে বলে, দয়া করে আমাদের রাজকুমারীকে অ্যালাবাস্টা পর্যন্ত পৌঁছে দাও। লুফি তখন রাজি হয়ে যায়। ইগারাম যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং ভিভির কাছ থেকে একটি ইটার্নাল পোজ চেয়ে নেয়। নামি জিজ্ঞেস করে, ইটার্নাল পোজ কি জিনিস? ইগারাম বোঝায়, লগ পোজ যেমন একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়ার পথ দেখায়, তেমনি ইটার্নাল পোজ সরাসরি একটি নির্দিষ্ট দ্বীপের দিকেই নির্দেশ করে। আর এটা অ্যালাবাস্টার ইটার্নাল পোজ, তাই এটা ব্যবহার করে আমি কোনো দিকে না ঘুরে সরাসরি অ্যালাবাস্টা পৌঁছাতে পারবো। ভিভি তার বন্ধু ইগারামকে ইটার্নাল পোজটা দিয়ে বলে, নিজের খেয়াল রেখো। ইগারাম জাহাজ নিয়ে ক্রোকোডাইলের লোকদের মনোযোগ সরানোর জন্য বেরিয়ে পড়ে। সবাই তাকে বিদায় জানাচ্ছিল আর ভিভি প্রার্থনা করছিল যেন তার বন্ধু নিরাপদে থাকে। কিন্তু ঠিক তখনই সমুদ্রে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। সবাই চমকে ওঠে আর দেখে ইগারামের জাহাজটা টুকরো টুকরো হয়ে গেছে আর অ্যালাবাস্টার ইটার্নাল পোজটা সমুদ্রে ভেসে আছে। লুফি তার টুপিটা ঠিক করে পরে নেয় আর বলে, ইগারাম সত্যি একজন ভালো মানুষ ছিল, আমি ওর মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। জোরো বুঝতে পারে যে ক্রকোডাইলের লোকেরা এসে গেছে, চারিদিকে বিপদ, আর তখনই তাদের জাহাজের উপর এক অচেনা মহিলাকে বসে থাকতে দেখা যায়। ভিভি তাকে দেখেই চিনে ফেলে আর বলে, ইনি হলেন মিস্টার জিরো, অর্থাৎ ক্রকোডাইলের পার্টনার মিস অল সানডে। মিস অল সানডে বলে যে সে তাদের সাহায্য করতে এসেছে। লুফি কিছুতেই বিশ্বাস করে না। মিস অল সানডে তার ডেভিল ফ্রুটের শক্তি দিয়ে উসপ আর সানজিকে দূরে ছুড়ে ফেলে দেয় আর জোরো ও নামিল অস্ত্র কেড়ে নেয়। সে লুফির টুপিটা নিজের কাছে নিয়ে এসে বলে, আমি তোমার কথা অনেক শুনেছি মাঙ্কি দি লুফি। লুফি রেগে দিয়ে বলে, আমার টুপি ফেরত দাও, না হলে আমি তোমাকে শেষ করে দেব। মিস অল সানডে তখন ভিভির হাত থেকে ইটার্নাল পোস্টটাকে নিয়ে নিজের হাতে ভেঙে ফেলে। নামে চিৎকার করে ওঠে, এটা তুমি কি করলে? এখন তো আমাদের লিটল গার্ডেন হয়েই যেতে হবে। লুফি শান্তভাবে উত্তর দেয়, আমার কোনো ইটার্নাল পোজের দরকার নেই, এই জাহাজের ক্যাপ্টেন আমি, আর আমিই ঠিক করব জাহাজ কোন দিকে যাবে। মেয়েটি লুফির এই উত্তর শুনে হাসে আর বলে, মাঙ্কি ডি লুফি, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আশা করি আমাদের আবার দেখা হবে। এই বলে সে একটা বিশাল কচ্ছপের পিঠে চড়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে সানজি ভিভিকে তাদের দলে স্বাগত জানায়। ইউসুফ বলে, ভালোই হয়েছে যে রাতে এত কিছু হয়ে গেল, আর আমি আর সানজি তখন ঘুমোচ্ছিলাম। আর এভাবেই লুফির ক্রু এখন লিটল গার্ডেনের দিকে রওনা দিয়েছে অ্যালাবাস্টা পৌঁছানোর জন্য। এপিসোডের একদম শেষে মিস অল সানডেকে বলতে শোনা যায়, লিটল গার্ডেন তোমাদের জন্য অপেক্ষা করছে। তো এর পরের এপিসোডের শুরুতেই দেখা যায় গোয়িং মেরি এগিয়ে চলেছে লিটল গার্ডেনের দিকে, কিন্তু হঠাৎ করে এই বাতাস থেমে যায় আর নামি বলে যে আমাদের বাতাসের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে সানজি খুব চিন্তায় পড়ে যায়, কারণ মাছ ধরার জন্য সে যে টোপ রেখেছিল সেগুলো উধাও হয়ে গেছে। ঠিক তখনই লুফি বলে উঠে, আরে ওগুলোতে খুব টেস্টি ছিল। ইউসুফ রেগে গিয়ে বলে, লুফি তুই এগুলো কি করে খেতে পারলি? লুফি উত্তর দেয়, কিন্তু ওগুলো তো খুব টেস্টি ছিল। সানজি তখন বলে, এখন আমরা মাছ ধরব কি করে? লুফি তার অদ্ভুত হাসির দিকে দেখিয়ে বলে, এই তো আমাদের কাছে তো এই হাঁসটা আছে। আর এই শুনে সবাই লুফির পিছনে দৌড়াতে শুরু করে দেয়। ভিভি অবাক হয়ে বলে, ভাবা যায় না এই লোকটার মাথার দাম 30 মিলিয়ন বেরি। নামি তখন বলে, হ্যাঁ ওকে দেখে বোঝা যায় না, কিন্তু ও আর্লং ক্যাপ্টেন কুরোর মতো অনেক শক্তিশালী লোককে হারিয়েছে। জোরো বলে, আরও একজন ছিল, এক্স হ্যান্ড মর্গ্যান। এক্স হ্যান্ড মর্গ্যানের নাম শুনতেই লুফির মনে পড়ে যায়, আরে হ্যাঁ, মর্গ্যানের কথা মনে পড়তেই আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল, যাকে আমি ম্যারিন বেসে ছেড়ে এসেছিলাম। লুফি বলে, আমার ওর কথা খুব মনে পড়ছে, ওর নাম কবি। এরপরই সিন দেখানো হয় কবির, যে এখন মারিন বেসে একজন সাধারণ কর্মী। কবি মনে মনে বলে, লুফি তোমার জন্যই আমি আজ একজন মারিন অফিসার হওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। যদি তুমি এক্স হ্যান্ড মর্গানকে না হারাতে, তাহলে আমি কোনোদিনও এই পর্যন্ত পৌঁছতে পারতাম না। হঠাৎ কবি একটা দুঃস্বপ্ন দেখে যে মর্গানের মতো একটা বিশাল মনস্টার তাকে আক্রমণ করতে আসছে, আর ঠিক তখনই লুফি এসে তাকে বাঁচায়। কবি ঘুম থেকে জেগে ওঠে আর দেখে যে সে স্বপ্ন দেখছিল। পরের দিন কবি মারিন বেসে ঝাড়ু দেওয়ার কাজ করছিল। সে ভাবে যেদিন থেকে লুফি মর্গানকে হারিয়েছে সেদিন থেকেই মর্গানের ছেলে হেলমেপ্পো এখানে কাজ করতে শুরু করেছে। কবি হেলমেপ্পোকে এত মন দিয়ে কাজ করতে দেখে বলে, তুমি এত মন দিয়ে এই ঝাড়ু দেওয়ার কাজটা কেন করছো? কবি উত্তর দেয়, কারণ আমার স্বপ্ন হলো একজন বড় মারিন অফিসার হওয়া, আর তার জন্য আমাকে এই কাজগুলো মন দিয়ে করতে হবে। হেলমেপ্পো তখন ছাদে বসে তার পুরনো দিনের কথা ভাবছিল, যখন তার বাবা ক্যাপ্টেন মর্গান এই বেসে দায়িত্বে ছিল আর সে কত আরামে জীবন কাটাতো। কিন্তু লুফি আসার পর থেকে তার জীবন পুরোপুরি বদলে গেছে। কবি হেলমেপ্পোকে বলে, লুফির কোনো দোষ নেই, ও তো এই শহরকে ক্যাপ্টেন মর্গানের অত্যাচার থেকে বাঁচিয়েছে, আর কতদিন তুমি তোমার বাবার নামের উপর বেঁচে থাকবে? হেলমেপ্পো রেগে খেয়ে কবির কলার ধরে বলে, তোমার মতো ছেলে কোনোদিনও মারিন অফিসার হতে পারবে না। কবি বলে, আমার নিজের ওপর বিশ্বাস আছে, আমিও লুফির মতোই
নিজের স্বপ্ন পূরণ করব। এই নিয়ে দুজনের মধ্যে ছাদের লড়াই শুরু হয়ে যায়, আর লড়াই করতে করতে দুজনেই ছাদ থেকে নিচে একটি কামানের ওপর পড়ে, আর তাদের পড়ার কারণে কামান থেকে একটা গোলা বেরিয়ে সামনের একটা বিল্ডিংয়ে গিয়ে লাগে, আর পুরো বিল্ডিংটা ভেঙে চুরমার হয়ে যায়। এই ঘটনা দেখে সবাই রেগে যায়। শাস্তি হিসেবে তাদের বলা হয় যে এই ক্ষতিপূরণ করার জন্য তাদের 50 বছর পর্যন্ত বিনামূল্যে মেরিন বেসে কাজ করতে হবে। এরপর একদিন একটি ছোট মেয়ে খবরের কাগজ নিয়ে আসে, যেখানে লুফির ছবি ছাপা হয়েছে। লেখা ছিল মাঙ্কি ডি লুফি লোকটাউনে ক্যাপ্টেন স্মোকারের হাত থেকে পালিয়ে গ্র্যান্ড লাইনের দিকে এগিয়ে গেছে। কবি এটা দেখে খুব খুশি হয় আর বলে লুফি তার স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যাচ্ছে। পরের দিন মেরিন বেসে খুব সাজো সাজো রব, কারণ অ্যাক্স হ্যান্ড মর্গানকে মেরিন হেডকোয়ার্টার্সে নিয়ে যাওয়া হচ্ছিল। মর্গানকে হাতকড়া পরিয়ে জাহাজে তোলা হয়। হেলমেপ্পো তার বাবাকে ওই অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায়, আর মর্গানকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং মেরিন হেডকোয়ার্টার্স থেকে ভাইস অ্যাডমিরাল গার্প এসেছিলেন। গার্প এসেই ডোনাট খেতে খেতে মর্গানকে দেখে বলেন, ও তাহলে তুমিই হলে মর্গান, যার জন্য আমাকে এত দূর আসতে হলো। এই বলে তিনি সেখানেই ঘুমিয়ে পড়েন। মর্গান এই অপমান সহ্য না করতে পেরে তার কুরুল দিয়ে ভাইস অ্যাডমিরাল গার্পের ওপর আক্রমণ করে দেয়। সবাই অবাক হয়ে যায়। মর্গান তখন হেলমেপ্পোকে হস্টেজ বানিয়ে নিয়ে বলে, যদি আমাকে ধরার চেষ্টা করো তাহলে আমি এর গলা কেটে দেব। কবি চিৎকার করে বলে, ও তো তোমারই ছেলে। মর্গান বলে, আমার কোনো ছেলের দরকার নেই, আমার শুধু স্বাধীনতা দরকার। এই বলে মর্গান তার নিজের ছেলেকেই হস্টেজ বানিয়ে একটি ছোট বোটে করে পালাতে শুরু করে। মেরিনরা যখন কামানের গোলা দাগতে যায়, কবি কামানের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি তোমাদেরকে গুলি চালাতে দেব না, ওর মধ্যে আমার বন্ধু আছে। ওদিকে মর্গান তার ছেলে হেলমেপ্পোকে বলে, চুপচাপ থাক। হেলমেপ্পো তখন চিৎকার করে বলে, আমি তোমার কোনো ছেলে নই। ঠিক সেই মুহূর্তে কবি সমুদ্রে ঝাঁপ দেয় আর সাঁতরে মর্গানের বোটের কাছে পৌঁছে যায়। ভাইস অ্যাডমিরাল গার্ব, যিনি এতক্ষণ ঘুম থেকে উঠে ডোনাট খাচ্ছিলেন, তিনি এই দৃশ্য দেখে বলেন, বাহ, ছেলেটার তো অনেক সাহস। কবি বোটে উঠে হেলমেপ্পোকে বলে, আমরা বন্ধু, আর আমি আমার বন্ধুকে সাহায্য করতে এসেছি। এরপর কবি আর হেলমেপ্পো দুজনে মিলে মর্গানের ওপর আক্রমণ করে। মর্গান রেগে গিয়ে দুজনকেই মেরে সমুদ্রে ফেলে দেয় আর বলে, তোদের মতো পোকাদের মারারও আমার ইচ্ছে নেই। মর্গান পালিয়ে যায়। হেলমেপ্পো তখন চিৎকার করে বলে, আমি একদিন তোমার থেকে অনেক বেশি শক্তিশালী হব আর তোমাকেই আমি ধরব। কবি আর হেলমেপ্পো জাহাজে ফিরে এসে ক্ষমা চাইতে শুরু করে। সবাই তাদের ওপর দোষ দিচ্ছিল যে তাদের জন্যই মর্গান পালিয়ে গেছে। ঠিক তখনই ভাইস অ্যাডমিরাল গার্ড বলেন, হ্যাঁ, এদের দুজনের জন্যই মর্গান পালিয়েছে, এদের এই বেসে থাকারই যোগ্য না। কবি আর হেলমেপ্পো ভয় পেয়ে যায়। গার্প তখন হেসে বলেন, এদের এই বেসে থাকা উচিত না, এদের মারিন হেডকোয়ার্টার্সে থাকা উচিত, ওখানে এদের মতোই সাহসী ছেলেরই দরকার। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। গার্প কবি আর হেলমেপ্পোকে বলেন, তোমরা তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা মারিন হেডকোয়ার্টার্সে যাচ্ছি। কবি জিজ্ঞেস করে, মারিন হেডকোয়ার্টার্স কোথায়? গার্প উত্তর দেন, গ্র্যান্ড লাইনে। গ্র্যান্ড লাইনের নাম শুনে কবি আর হেলমেপ্পো দুজনেই চমকে যায়। কবি তখন আকাশের দিকে তাকিয়ে বলে, লুফি, আমি গ্র্যান্ড লাইনে আসছি, আমার জন্য অপেক্ষা করো। তো বন্ধুরা, আজকের এপিসোড এই পর্যন্তই। কবি আর হেলমেপ্পোর ভাগ্য তাদের গ্র্যান্ড লাইনে নিয়ে যাচ্ছে, যেখানে লুফিও আছে। তাদের সাথে কি লুফির আবার দেখা হবে? সব জানতে হলে দেখতে থাকুন হেমান্ত সেনপাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আনটিল দেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড। টাটা।